আমাদের চারপাশের এই যে বিশাল মহাবিশ্ব, এর একদম মূলে কি আছে? মানে সবচেয়ে ছোট যে জিনিসটা দিয়ে সবকিছু তৈরি। চলুন আজ এই মৌলিক প্রশ্নের উত্তর খুঁজি আর পরমাণুর অসাধারণ জগতের ভেতরে একবারে ডুব দেই। এই প্রশ্নটা কিন্তু আজকের না, এটা সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে পুরনো আর সবচেয়ে গভীর প্রশ্নগুলোর একটা। হাজার হাজার বছর ধরে মানুষ এর উত্তর খুঁজে বেড়াচ্ছে, আর সেই দীর্ঘ অনুসন্ধানের পথই আমাদের নিয়ে এসেছে পরমাণুর দোরগোড়ায়। আমাদের এই গল্পের শুরুটা করতে হলে পিছিয়ে যেতে হবে প্রায় ২৫০০ বছর, সেই প্রাচীন গ্রিসে, যেখানে প্রথম একজন মানুষ পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে এক যুগান্তকারী ধারণা দিয়েছিলেন। ডেমোক্রিটাস নামের এই দার্শনিক প্রথম বললেন যে আমরা যা কিছুই দেখি তা আসলে অতি ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, এমন কণা যেটাকে আর ভাঙা যায় না। ভাবা যায় সেই সময়ে দাঁড়িয়ে এটা কতটা বিপ্লবী একটা চিন্তা ছিল। তিনি এই কণাগুলোর একটা নামও দিয়েছিলেন, অ্যাটমোস, গ্রিক ভাষায় যার মানে হলো অবিভাজ্য বা যাকে আর কাটা যায় না। তার তত্ত্বটা ছিল সহজ, এই অ্যাটমোসই হলো সবকিছুর মূল ভিত্তি। আর এই অ্যাটমোস শব্দটা থেকেই কিন্তু আজকের অ্যাটম বা পরমাণু শব্দটা এসেছে। কিন্তু ডেমোক্রিটাসের এই ধারণাটা সবাই মেনে নেননি, বিশেষ করে সেই সময়ের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক অ্যারিস্টটল এর ঘোর বিরোধিতা করেন। তার মতে পদার্থকে ইচ্ছেমতো ভাঙা যায়, এর কোনো শেষ নেই। আর এই দুই চিন্তার লড়াইয়ে প্রায় ২০০০ বছর ধরে অ্যারিস্টটলের মতটাই কিন্তু বেশি জনপ্রিয় ছিল। প্রায় ২০০০ বছর, ভাবা যায়? এত লম্বা সময় ধরে ডেমোক্রিটাসের অ্যাটমোসের ধারণাটা প্রায় হারিয়েই গিয়েছিল। এরপর এলেন একজন স্কুল শিক্ষক ও বিজ্ঞানী, যিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরমাণু ধারণাকে আবার সবার সামনে নিয়ে এলেন। সালটা ছিল ১৮০৩। ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন পরমাণু নিয়ে তার যুগান্তকারী তত্ত্বটা প্রকাশ করলেন। এই তত্ত্বটাই আধুনিক রসায়নের ভিত্তি তৈরি করে দিয়েছিল এবং বিজ্ঞানের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। ডল্টন বলেন, প্রত্যেকটা পদার্থই পরমাণু নামের ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যেগুলোকে আর ভাঙা যায় না। তিনি আরও বলেন যে একটা নির্দিষ্ট মৌলের, যেমন ধরুন সোনার, সব পরমাণু দেখতে আর ধর্মে হুবহু একরকম। তার মডেলে পরমাণু ছিল একটা নিরেট বিলিয়র্ড বলের মতো গোল বস্তু। ডাল্টনের এই মডেলটা নিঃসন্দেহে বিজ্ঞানের জন্য এক বিশাল লাভ ছিল, কিন্তু এটা গল্পের শেষ ছিল না, বরং ছিল একটা নতুন শুরুর ইঙ্গিত। কারণ বিজ্ঞানীরা খুব তাড়াতাড়ি বুঝতে পারলেন যে পরমাণু আসলে অবিভাজ্য নয়, একেও ভাঙা সম্ভব। আর এখান থেকে শুরু হলো পরমাণুর ভেতরের জগতে আমাদের আসল যাত্রা। পরমাণু একটি ক্ষুদ্র সৌর জগতের মতো, এই কথাটা আর্নেস্ট রাদারফোর্ডের, যার আবিষ্কার পরমাণু নিয়ে আমাদের পুরো ধারণাই ওলটপালট করে দিয়েছিল। এই সৌরজগতের উপমাটা কিন্তু খুবই শক্তিশালী। রাদারফোর্ড তার বিখ্যাত এক পরীক্ষার মাধ্যমে আবিষ্কার করলেন যে পরমাণুর একেবারে কেন্দ্রে খুব ছোট্ট কিন্তু অনেক ভারী একটা অংশ আছে। তিনি এর নাম দিলেন নিউক্লিয়াস। এই আবিষ্কারটাই ডাল্টনের নিরেট বলের ধারণাকে একেবারে ভেঙে দিল, কারণ এটা প্রমাণ করে দিল যে পরমাণুর বেশিরভাগ অংশই আসলে ফাঁকা। এর কিছুদিন পরেই বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ডের মডেলে একটা দারুণ জিনিস যোগ করলেন। তিনি বললেন, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে এলোমেলোভাবে ঘোরে না, বরং ঠিক যেমন আমাদের সৌরজগতের গ্রহগুলো সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, ইলেকট্রনগুলো ঠিক সেভাবেই নির্দিষ্ট শক্তির কক্ষপথে ঘোরে। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পুরো ঐতিহাসিক যাত্রাটা একবারে চোখের সামনে চলে আসছে। প্রাচীন গ্রিসের দার্শনিক ধারণা থেকে শুরু করে ডাল্টনের বৈজ্ঞানিক তত্ত্ব, আর তারপর রাদারফোর্ডের যুগান্তকারী আবিষ্কার। কি অসাধারণ একটা পথ চলা, তাই না? বেশ, ইতিহাস তো হলো, এবার বর্তমানে ফেরা যাক। এতক্ষণের সব আবিষ্কারকে একসাথে মিলিয়ে পরমাণুর একটা আধুনিক ছবি আঁকার সময় হয়েছে। চলুন দেখা যাক আজকের দিনে আমরা পরমাণু বলতে ঠিক কি বুঝি। তো পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন। এর চার্জ হল পজিটিভ বা ধনাত্মক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, একটা পরমাণুতে ঠিক কতগুলো প্রোটন আছে সেটাই ঠিক করে দেয় যে ওটা কোন মৌল হবে, সোনা নাকি অক্সিজেন নাকি অন্য কিছু। নিউক্লিয়াসে প্রোটনের সঙ্গেই থাকে নিউট্রন। এর কিন্তু কোনো চার্জ নেই, মানে এটা নিরপেক্ষ। নিউট্রনের প্রধান কাজ হল পরমাণুর মোট ভর বাড়ানো আর নিউক্লিয়াসকে স্থিতিশীল রাখা।
আর নিউক্লিয়াসের বাইরে ওই বিশাল ফাঁকা জায়গা জুড়ে মেঘের মতো ঘুরতে থাকে ইলেকট্রন। এর চার্জ হলো নেগেটিভ বা ঋণাত্মক, আর এর ভর প্রোটন বা নিউট্রনের তুলনায় প্রায় নেই বললেই চলে। এই টেবিলটা এক নজরে সবকিছু পরিষ্কার করে দিচ্ছে। দেখুন, প্রোটন আর নিউট্রন দুটোই নিউক্লিয়াসে থাকে, আর এদের ভরও প্রায় সমান, যা প্রায় 1 অ্যাটমিক মাস ইউনিট বা AMU। কিন্তু ইলেকট্রনটা দেখুন, নিউক্লিয়াসের বাইরে ঘুরছে, আর এর ভর প্রোটনের প্রায় 2000 ভাগের 1 ভাগ। মানে কতটা হালকা ভাবা যায়? তাহলে চলুন সব মিলিয়ে একটা পরমাণু তৈরি করি। একদম কেন্দ্রে থাকছে প্রোটন আর নিউট্রন দিয়ে গড়া ছোট্ট কিন্তু ভীষণ ভারী এক নিউক্লিয়াস, আর তাকে ঘিরে বিশাল ফাঁকা জায়গা জুড়ে ঘুরছে হালকা ইলেকট্রন। তবে সবচেয়ে অবাক করার মতো সত্যিটা হলো পরমাণুর প্রায় 99.99% জায়গায় আসলে ফাঁকা। এখন প্রশ্ন আসতে পারে, এই যে এত গঠন, এত ফাঁকা জায়গা, এসব জেনে কি হবে? আসলে এই সাধারণ গঠনটাই আমাদের চারপাশের জগতের সব কিছু তৈরি করেছে। যা কিছু আমরা দেখি, যা কিছু স্পর্শ করি, তার সব কিছুর পেছনেই আছে এই একই নকশা। একবার ভাবুন তো, সোনা একটা ঝকঝকে ভারী কঠিন ধাতু, আর অক্সিজেন একটা অদৃশ্য হালকা গ্যাস। আকাশ পাতাল তফাৎ, তাই না? অথচ এই বিশাল পার্থক্যের কারণ শুধু একটাই, তাদের পরমাণুতে থাকা প্রোটন, নিউট্রন আর ইলেকট্রনের সংখ্যার ভিন্নতা। এই কয়েকটা কণার সামান্য এদিক ওদিকই সবকিছুতে এত বৈচিত্র্য এনে দিয়েছে। সুতরাং পরমাণুর এই আপাত দৃষ্টিতে সরল গঠনটা বুঝতে পারাটাই হলো আধুনিক বিজ্ঞানের মূল চাবিকাঠি। রসায়নের সব বিক্রিয়া, পদার্থবিজ্ঞানের শক্তি, এমনকি আমাদের শরীরের ডিএনএর গঠন পর্যন্ত সবকিছুই দাঁড়িয়ে আছে এই পারমাণবিক কাঠামোর ওপর। আজকের আলোচনা শেষ করছি একটা মজার প্রশ্ন দিয়ে। যদি আমাদের শরীর আর চারপাশের সবকিছুই প্রায় পুরোটাই ফাঁকা জায়গা দিয়ে তৈরি হয়, তাহলে আমরা যখন একটা দেয়ালে হাত রাখি তখন সেটাকে কঠিন মনে হয় কেন? আমাদের হাতটা দেয়ালের ভেতর দিয়ে চলে যায় না কেন? এর উত্তরটা লুকিয়ে আছে ইলেকট্রনের মধ্যে। যখন দুটো পরমাণু কাছাকাছি আসে, তাদের বাইরের নেগেটিভ চার্জের ইলেকট্রনগুলো একে অপরকে প্রচণ্ড শক্তিতে ধাক্কা দেয়, মানে বিকর্ষণ করে। এই বিকর্ষণ বলটাই আমাদের কঠিন অনুভূতিটা দেয়। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না?